অনুরাধা অনেকক্ষণ ধরেই দরজার সামনে বসেছিল। আজ ৪ বছর পরে তার মেয়ে বাড়ি ফিরছিল, আর তখনই তার ছেলে আশিস হাতে জিনিসপত্র নিয়ে বাড়িতে আসে। এই না মা, যা যা জিনিস তুমি লিখে দিয়েছিলে ওটা আমি সব নিয়ে এসছি। অনেক দেরি হয়ে গেল, এখনো দিদি আসেনি। আরে হ্যাঁ, এখন তো শুধু ওরই অপেক্ষা রয়েছে, হয়তো এক্ষুনি চলে আসবে। আমি একটা কাজ করি, চায়ের জল আগেই চাপিয়ে দিই। না না মা, তুমি আরাম করে বসো, আগে ওকে আসতে তো দাও। আর আশিসের বলার পরে অনুরাধা ওইখানেই বসে রয়। ও সেই সব কথা ভাবছিল যেগুলো এই বছরের মধ্যে তার এবং তার বাচ্চাদের সঙ্গে হয়েছিল। তার স্বামী মারা যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোকজনে তাকে 2 বাচ্চার সঙ্গে নিজেদের বাড়ির বাইরে বের করে দেয়। ও সবাইকে অনেক মিনতি করে, কিন্তু ওর দেওর এবং ওর শ্বশুরবাড়ির লোকের উপর ওর মিনতির কোনো প্রভাবই পড়ে না। আরে আরে, যাও এখান থেকে। এখনো তোমার বাচ্চাদের পড়াবে, লেখাবে, আর তারপরে ওদের বিয়ে দেবে। আমরা তো তোমার দেখভালই করব না? আমাদের নিজেদের তো কোনো বাচ্চাই নেই। আরে দাদা, আপনি তো একটু বুঝুন, ও তো আপনার ভাই ছিল। আরে ছিল, এখন আর নেই, এখনো চলে গেছে। ওর সাথে থাকা সম্পর্কগুলো চলে গেছে। কিন্তু জেঠু, তুমি তো আমাদের এত ভালোবাসতে, তাই না? তাহলে তুমি এটা কি করে করলে আমাদের সাথে? আরে আরে, দেখো তো, এইটুকুনি বাচ্চা মেয়ে আর মুখ চলছে বড়দের মতো। এখন দেখছোটা কি? এইখানেই বসে থাকবে নাকি? যাও নিজের বাচ্চাগুলোকে নিয়ে বেরো এখান থেকে। আর ওদের দ্বারা ছুঁড়ে দেওয়া নিজেদের জিনিসপত্রগুলো নিয়ে অনুরাধা তার 2 বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। 2 দিন ও রেলওয়ে স্টেশনে কাটিয়েছে। যখন ওখানকার পুলিশদের সন্দেহ হয়, তখন ওরা অনুরাধার জন্য খোঁজ খবর নিতে শুরু করে। আরে না না দাদা, আমি কোনো চোর নই, আর না আমার বাচ্চারা চুরি করেছে। আমাদের বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, থাকার জন্যে কোনো জায়গা নেই, তাই ভাবলাম এখানেই থাকি আজকে। আরে বাবা, দেখো তোমার সঙ্গে যা যা হয়েছে সেগুলো খুবই খারাপ হয়েছে, কিন্তু তুমি এখানে এভাবে নিজেদের বাচ্চাগুলোর সঙ্গে থাকতে পারবে না। এখানে তারাই থাকে যাদের ট্রেন লেট থাকে। শুধু আজকের দিন আমাদের, আমি কোথাও থাকার বন্দোবস্ত করছি। তখন অনুরাধা নিজের জিনিসপত্র ওখানে রেখে নিজের বাচ্চাদের সঙ্গে থাকার জন্য এদিক ওদিক ঘর খুঁজতে থাকে, কিন্তু কেউই একলা মেয়ে এবং তার 2 বাচ্চাকে দেখে বাড়ি দিতে রাজি হচ্ছিল না। তারপরে ও একটা বাড়ি দেখতে পায়, যার বাইরে লেখা ছিল ঘর খালি আছে। ও ওখানে গিয়ে দরজায় ঠকঠক করে। হ্যাঁ বলো, কে তুমি? কি চাই তোমার? দিদি, আমি খুবই দুঃখী মহিলা। এই 2 বাচ্চার সাথে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বার করে দিয়েছে। আপনার এখানে লেখা ছিল ঘর খালি আছে, তাই আপনি কি আমাকে একটা ঘর দেবেন? আরে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো এই জন্যেই লিখেছি। আর এটা তো আরও ভালো ব্যাপার যে তুমি একা একজন মহিলা। দেখো বোন, এখানে আমি আর আমার মেয়ে, এখানে শুধু আমরা দুজনেই থাকি। এইটা শুনে অনুরাধা একটু শান্তি পায়। ও সেই বাড়িওয়ালিকে কিছুক্ষণ পর আসছি বলে একটা সোনার গয়নার দোকানের দিকে যায়, আর নিজের কানের, গলার এবং আঙুলে পরা আংটিটাও বেচে দেয়। আর সেখান থেকে পাওয়া টাকাটা দিয়ে সে বাড়ি ভাড়া দেয়, আর রেলওয়ে স্টেশন থেকে জিনিসপত্রগুলো নিয়ে সেই বাড়িতে ঢুকে পড়ে। মা, এখানে তো কোনো জিনিস নেই, তাই না? জিনিসের থেকে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মাথার উপর একটা ছাদ। সেটা তো আমরা পেয়ে গেছি, বাকি জিনিসও ধীরে ধীরে হয়ে যাবে। তোমরা দুজন এখানেই বসো, আমি আগে তোমাদের খাবারের কিছু ব্যবস্থা করি। অনুরাধা কিছু জিনিস কিচেনের জন্য নিয়ে চলে আসে। একটা খাটিয়া কিনে আনে, যার উপর ওরা ঘুমোয়। তারপরে সে কাজের খোঁজ করতে থাকে। অবশেষে একটা বড় ঘরে সে ঘর ঝাড় দেওয়া এবং পরিষ্কার করার কাজ পায়। ম্যাডামজি, যতক্ষণ আমার বাচ্চাদের অ্যাডমিশন না হয়ে যাচ্ছে, আমি কি ওদের নিজের সাথে আনতে পারি? ওরা কোনো জিনিসে হাত দেবে না, শুধু একটা কোনায় বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। আর তুমি যদি চাও আমাদের এখানে সার্ভেন্ট কোয়ার্টারেও থাকতে পারো। এইভাবে তোমার যাতায়াতের সময়ও বাঁচবে আর তোমার টাকাও বেঁচে যাবে। যদি এমনটা হয় ম্যাডামজি, তাহলে আমি আপনার সমস্ত কাজ আমি একাই করে দেব, আপনার বাড়ির সব কাজ করে দেব। তারপর অনুরাধা ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে সার্ভেন্ট কোয়ার্টারে চলে আসে।
আর সেই বড়লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। ওর বাচ্চারা সরকারি স্কুলে ভর্তি হয়। যেই বাড়িতে অনুরাধা কাজ করছিল তারা অনেক বড় লোক ছিল। বাড়ির মালিক এবং মালকিনের অনেক বয়স হয়েছিল, আর তাদের এক মেয়ে ছিল যার নাম আকৃতি, যে বাইরের দেশে নিজের স্বামীর সঙ্গে থাকে, আর মাঝে মাঝে এখানে এসে ও তার মা বাবার খোঁজ খবর নিয়ে যেত। আর এইবার সে যখন বাড়ি এলো তখন সে কোমলকে বাগানের একটা কোণায় পড়াশুনো করতে দেখে তার কাছে গেল। তুমি তো অনুরাধার মেয়ে, তাই না? কি পড়ছো তুমি এখানে বসে? আমি ইংরেজি পড়ছি। ম্যাম হোমওয়ার্ক দিয়েছিল, তাই সেটাই করছি বসে। তাই তুমি ইংরেজি জানো নাকি? হ্যাঁ, আমি খুব ভালো জানি। আমার বাবা খুব ভালো ইংরেজি বলতেন, আর উনি আমার সাথে ইংরেজিতেই কথা বলতেন। কিন্তু যখন থেকে উনি চলে গেছেন তখন থেকে এত বলিনি। তুমি তো ভীষণ মেধাবী মেয়ে। আর কোমল হেসে ফেলে। তখনই ওখানে অনুরাধা চলে আসে। আপনার মেয়ে খুবই বুদ্ধিমতী, ওর পড়াশোনার ভালো করে খেয়াল রাখবেন। দেখো, একদিন ও তোমার অবস্থা নিজেই পাল্টে দেবে। এখন কোন ক্লাসে পড়ছে? এই বছরেই ও 12 ক্লাসের পরীক্ষা দেবে। পড়াশোনায় সত্যিই ও ভীষণ ভালো, সবসময় ভীষণ ভালো নাম্বার নিয়ে পাশ করে। আমার পড়াশোনা জানা ছেলে মেয়েদের ভীষণ ভালো লাগে। আর ও যদি বাইরে পড়তে যেতে চায় তাহলে আমার কাছে এসে পড়তে পারে। আমি ওখানে বাইরের দেশে এনজিওতে কাজ করি। সেসব তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমাদের মতো গরিব লোক কি করে বিদেশে পড়াশোনার জন্যে মেয়েকে পাঠাবে বলুন? এত টাকা, জামা কাপড় আর দরকারি সব জিনিস। না বাবা, না থাক, ও তো এখানে এভাবেই ঠিক আছে। আচ্ছা বেশ, যেমনটা তোমার ইচ্ছে অনুরাধা। আমি তো তোমার সামনে আমার কথা রাখলাম। যদি বাচ্চার মধ্যে ক্ষমতা থাকে তাহলে সেটা চেনার চেষ্টা করো। এটা ভুলে যেও না যে হিরে কয়লার খাদানেই জন্ম নেয়। তারপরে সে তার আবার বাড়ি ফিরে যায়। তার 2 মাস পরে যখন সে আবার ফেরত আসে ততক্ষণে কোমলের রেজাল্টও চলে আসে। কোমল 12 ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছিল। আর যখন এই কথাটা আকৃতির কানে যায় তখনও প্রচণ্ড খুশি হয়, আর আরও একবার অনুরাধার সঙ্গে তার আগের পড়াশোনার কথা বলে। দেখো, আমি তোমার উপরে কোনো দয়া করছি না। ওখানকার বাচ্চারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজও করে, নিজের খরচা নিজেই চালিয়ে নেয়। এখন তোমার ছোট ছেলে আছে, ভাবো ও যদি লেখাপড়া শিখে সফল হয়ে যায় তাহলে ভাইয়ের পাশেও দাঁড়াতে পারবে। আর অনুরাধারও তার কথাটা একদম ঠিক লাগে। আকৃতি সব জিনিসের ব্যবস্থাপনা করে ফেলে আর কোমলকে নিজের সঙ্গে নিয়ে যায়। আর এদিকে অনুরাধা আর তার ছেলে এখানেই থেকে যায়। ওর ছেলেও দিন রাত মন দিয়ে পড়াশুনো করত। মাঝে মাঝে কোমল ফোন করত ওদেরকে। অনুরাধা এইসব জিনিস ভাবছিলই, তখনই আশিস বলে ওঠে যে মা, দিদি এসে গেছে। আর অনুরাধা কোমলকে চিনতেই পারছিল না। ও তো একদম ইংরেজদের মতো লাগছিল দেখতে। তুমি কেমন আছো মা? আর আশিস কেমন আছিস? অনেক লম্বা হয়ে গেছো। আমি ঠিক আছি মা, তুই তো একদমই পাল্টে গেছিস। একদম ইংরেজদের মতো লাগছে তোকে। মনে হয় তুমি তো একদম সত্যি ইংরেজ হয়ে গেছো। মাকে মাম্মি বলছো? যেরকম দেশ সেরকম ভেষ, এতে আমি কি করতে পারি? আচ্ছা মাম্মি, ভীষণ জোরে খিদে পেয়েছে। আমার পছন্দের ডাল ভাত বানিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বানিয়েছি। কোমল তার মা এবং আশিসের জন্য যা গিফট এনেছিল সব ওদেরকে দিয়ে দেয়। আর মা, জানো তুমি, ওখানে আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম আর আমার সিলেকশন হয়ে গেছে। আমি এখন ওখানেই কাজ করব। আর এবার তোমরা দুজন আমার সাথে ওখানে যাবে। আরে এসব কি? তুই তো এটা বলেছিলি যে তুই পড়াশোনা করে এখানে ফিরে আসবি আর এখানেই চাকরি করবি। কি এখানে চাকরি? মা, আমি এত পড়াশোনা শিখে এখানে এসে চাকরি করব বলো? এসব কি বলছো মাম্মি? আমি ওখানে ভীষণ ভালো প্যাকেজ পেয়েছি। এখানে বাসের ধাক্কা খেয়ে ঠেলাঠেলি করে এত টাকা পাবো না মা। দিদি, তাহলে তোমার কোম্পানি তো বেশ বড় হবে না? এবার আমার তো 12 কমপ্লিট হয়ে গেছে। আমিও তোমার মতো ওখানে গিয়ে পড়াশোনা করব। হ্যাঁ হ্যাঁ, তুমিও ওখানে পড়াশোনা করবে। আর তাছাড়া ওখানে পড়াশোনার সাথে কোনো না কোনো পার্ট টাইম জবও করতে হয়। আমি তো আমার সব বন্ধুদেরকে আজই বলে দেব যে আমি আমার বোনের সঙ্গে অ্যাব্রড যাচ্ছি। আরে না না,
এখন কারোর কিছু বলার দরকার নেই। কোমল মা, এখানে সব কিছু আছে। আর দেখ, আমি তো সারা জীবন এখানেই কাটিয়েছি, আর আমি ইংরেজিও তো বলতে পারি না। ওখানে গিয়ে কি হবে? মা, ওখানেও আমাদের মতোই মানুষজন থাকে। আর কি হয়েছে? তুমি ইংলিশ বলতে পারো না তো? আর কনসা তুমি ওখানে একা ঘুরে বেড়াবে? হ্যাঁ, আরে কখনো আমি নয়তো কখনো আশিস তোমার সাথে থাকবে। আর তাছাড়া আকৃতি ম্যামও তো ওখানেই থাকেন, ওনার শ্বশুরবাড়ির লোকেরাও ওখানেই থাকেন, ভারতেরও অনেক লোকজন আছে ওখানে। তুমি যে কারুর সাথে বাংলায় কথা বলতে পারবে। আরে ভাই, আমি তো ভেবে নিয়েছি যে আমি তো দিদির সঙ্গে যাব। আরে এখন তো আমার দিদি বড় লোক ইংরেজ হয়ে গেছে। আর আশিসের কথা শুনে কোমল হাসতে শুরু করে দেয়। তারপরেও তার মাকে বলে যে সে 2 মাসের ছুটি নিয়ে এসছে, তাই যা কিছু করার এই 2 মাসের মধ্যেই করতে হবে। তুমি এত ভেবো না মা। তুমি যখন আমার জন্যে এত কষ্ট করলে, তাহলে অন্তত সেটার মজা তো নাও। আমি কাল আশিসের সাথে গিয়ে কি ডকুমেন্ট লাগবে দেখে নেব, আর তারপর তুমিও আমার সাথে যেও। সব কাগজ তৈরি হয়ে গেলে আমি তোমাদেরকে নিজের সাথে ওখানে নিয়ে যাব। বিশ্বাস হচ্ছে না আমার, কত কিছু পাল্টে গেছে। আচ্ছা ঠিক আছে, যেমনটা তোর ঠিক মনে হয়। আর তারপর কোমল আশিসকে সঙ্গে নিয়ে সব ডকুমেন্টস তৈরি করে ফেলে। আর যাওয়ার আগে অনুরাধা আকৃতির মা বাবার সঙ্গে দেখা করে। আরে তুমি এত কেন মন খারাপ করছো? ওখানেও আমাদের মতন লোকই থাকবে, আর এটা তো কত খুশির ব্যাপার না? নিজের সারা জীবন তুমি কত কষ্ট করেছো। সেসব তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু নিজের দেশ তো নিজেরই হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আর দেশ কি কোথাও পালিয়ে যাচ্ছে নাকি? যখন ইচ্ছে হবে চলে এসো, আমরা তো এখানেই থাকি। দেখা করতে চলে এসো। তারপর অনুরাধাকে তারা গলায় জড়িয়ে ধরে আর কিছু গিফট দেয়। তারপর অনুরাধা আর আশিস নিজের বড়লোক ইংরেজ মেয়ের সঙ্গে এরোপ্লেনে চড়ে বিদেশে চলে যায়। শ্যামলালের 2 মেয়ে ছিল। যখন তাদের বয়স মোটামুটি বিবাহযোগ্য হল, তখন শ্যামলাল একই ঘরেই 2 মেয়ের বিয়ে দিয়ে দিল। তার ছোট মেয়ে শীতলের বর যতীন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। উল্টো দিকে তার বড় মেয়ে নীলমের বর দীনেশের সরকারি চাকরি ছিল, তাই সেই শীতলে থেকে অনেক বড় লোক ছিল। তাদের বিয়ে হওয়ার পর কিছু বছর কেটে গেল, আর তাদের দুজনেরই একটা করে ছেলে আর একটা করে মেয়ে হলো। শীতল, তুই কি আমার সাথে দিওয়ালির শপিং করতে যাবি? পরের সপ্তাহে দিওয়ালি। ভাবছি নিজের জন্য কিছু শাড়ি আর গয়না কিনে নি। হ্যাঁ দিদি, শপিং তো আমিও করতে চাই। চলো আমরা তবে একসাথেই যাই। 2 বোনে মিলে শাড়ি কেনার জন্য দোকানে যায়। নীলম নিজের শাড়ি কেনার জন্য একটা দামি এবং নামকরা দোকানে ঢোকে। আরে, তুই কি শুধু শাড়ি এভাবে দেখতেই থাকবি নাকি? কিছু কিনেও নে। তুমি তো দেখতেই পাচ্ছ দিদি, এখানে শাড়ির কত বেশি দাম। এই টাকায় তো আমি বাইরে থেকে 10টা শাড়ি কিনে নিতে পারবো দিদি। আচ্ছা ঠিক আছে, আমি শাড়ি কিনে নি, তারপর তুই নিজের জন্য সস্তা শাড়ি কিনে নিস। ঠিক এই কথা বলে নীলম শীতলকে ছোট দেখানোর চেষ্টা করে, কিন্তু শীতল সেদিকে খুব একটা মন দেয় না। কিছুক্ষণ পরে 2 বোনের যখন নিজেদের জন্য শাড়ি কেনা হয়ে যায়, তারপর তারা একটা গয়নার দোকানে ঢোকে। দাদা, আমাকে ওই সোনার হারটা দেখান। আপনি বলছিলেন না যে একটা নতুন ডিজাইন এসেছে? এক্ষুনি দেখাচ্ছি দিদি। দোকানদার নীলমকে একটা সোনার হার দেখায়। তখনই শীতল বলে ওঠে, বাহ দিদি, এই হারটা তো সত্যিই খুব সুন্দর দেখতে। দেখো, আমিও টাকা জমিয়ে এরকমই একটা হার কিনবো। ইয়ার কি মারিস না শীতল, তুই কিনবি এইরকম হার? হ্যাঁ। কেন দিদি, আমি এই রকম হার কিনতে পারি না বুঝি? দেখ শীতল, খারাপ ভাবিস না, কিন্তু যতীনদা যা মাইনে পায় তাতে তো তুই 10 বছরেও এইরকম একটা হার কিনতে পারবি না। তোদের কাছে তো কোনো রকম সেভিংসই থাকে না, তাহলে তুই গয়না কোথা থেকে কিনবি শুনি? নীলমের এই কথাটা শীতলের খুবই খারাপ লাগে, কিন্তু তাও সে নীলমকে খুব একটা কিছু বলে না। সে নিজের ক্ষমতা মতো ওই গয়নার দোকান থেকে নিজের জন্য পায়ের নুপুর কিনে নেয়। দুজনেই নিজেদের ছেলে মেয়েদের জন্য কাপড় জামা কিনতে যায়। নীলম নিজের ছেলে মেয়েদের জন্য জামা কাপড়টা কিনে ফেলে, কিন্তু শীতল যেই অন্য দোকানে নিজের ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনতে যায়, তখনই দোকানটা সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায়।
আর তাই সে নিজের বাচ্চাদের জন্য আর জামা কাপড় কিনতে পারে না, আর তারা দুজন মিলে বাড়ি চলে আসে। কয়েকদিন পরে দীপাবলির ঠিক আগের দিন। আরে শীতল, তুই বলেছিলি না রাজু আর মুন্নির জন্য জামা কিনবি? বাজারে গেছিলি নাকি ওদের জামা কিনতে? না দিদি, তখন থেকে সময়ই পাচ্ছি না। আজকে যতীন আমাকে টাকা দিয়ে গেছে, আমি গিয়ে রাজু আর মুন্নির জন্য জামা নিয়ে আসব। ভালো হয়েছে যে তুই যাসনি। আমি এক্ষুনি আলমারিতে দেখলাম কিছু নতুন জামা আছে। তুই রাজু আর মুন্নিকে পরিয়ে দিস, নয়তো পরের বছরে ওই জামাগুলো ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে দিদি, তুমি জামা আমায় দিয়ে দিও। শীতল খুবই সহজ সরল মনে নিলামে থেকে ওই জামা কাপড়টা নিয়ে নেয়। কিন্তু যখনই সে ওই জামা কাপড়টা নিজের বাচ্চাদেরকে পরায়, তখনই রাজু বলে ওঠে, মা, এই জামাগুলো তো সুরজের। জ্যাঠামশাই আগের বছরই জামাগুলো ওর জন্য নিয়ে এসেছিল। না বাবা, এটা নতুন জামা, তুই নিশ্চয়ই ভুল ভাবছিস। যদি এই জামাটা সুরজের হতো তাহলে কখনো না কখনো তো ও এটা পরতো। আমি তো একদিনও দেখিনি ওকে এই জামাটা পরতে। না মা, তুমি জানো না, দাদা ঠিক বলছে। এই জামাটাও পিঙ্কির, ও নিজে আমাকে দেখিয়েছিল। চুপ করো তোমরা দুজন। নীলাম দিদি আমায় নতুন জামাই দিয়েছে। যদি ওদেরই জামা হতো তাহলে কখনো তো ওরা পরতো। চুপচাপ পরে নে এই জামাটা। শীতলের নিজের বাচ্চার কথা শুনে একটু কেমন আজব লাগে, কিন্তু তখন সে ওই জিনিসটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সে ওদেরকে রেডি করে দিয়ে নীলামের ঘরের দিকে কোনো একটা কাজের জন্য যাচ্ছিল। তখনই ও নীলাম আর তার বরের কথা শুনতে পায় এবং তাদের জোরে জোরে হাসার শব্দটাও পায়। দিনেশ, জানো, যে জামা কাজের লোকও নেবে না সেই জামা শীতল গিয়ে রাজু আর মুন্নিকে পরিয়েছে। আমার বেচারি বোন, গরিব হলে কি কি করতে হয় বলো। এই জামাগুলো তো আমি চিঙ্কি আর সুরজের জন্য আগের বছর নিয়ে এসেছিলাম। ওদের একদম পছন্দ হয়নি, আর কাজের লোকের ছেলের সাইজে হয়নি। কিন্তু দেখো, রাজুর একদম পারফেক্ট হয়েছে। স্বামী স্ত্রী দুজনে মিলেই যতীন আর শীতলের ব্যাপারে মজা করে খুব জোরে জোরে হাসছিল। ঠিক তখনই ওদের নজরটা বাইরে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে গেল। তারপরেই দুজনে হঠাৎই চুপ করে গেল। আরে শীতল, তুমি এখানে কখন এলে? আমি এক্ষুনি এলাম দিদি। আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে লাড্ডু বেসনের বানাবো নাকি সুজির। আচ্ছা লাড্ডু, এক কাজ কর, সুজিরই বানা, কিন্তু সাথে একটু বেসন মিশিয়ে নিস। ঠিক আছে দিদি। শীতল তখনই রান্নাঘরে গিয়ে হালুয়া বানায়, আর সেটা বানানো হয়ে গেলে নিজের বাচ্চাদের জামা কাপড় পাল্টে ওদেরকে মার্কেটে নিয়ে যায়। সে তাদেরকে তাদের পছন্দ মতো জামা কাপড় সব কিনে দেয়। তারপর সে বাড়ি আসার পর ওর শাশুড়ি সুমিত্রা ওকে ডেকে পাঠায়। বৌমা, দিওয়ালির পুজো শুরু হতে চলল, এসো সবাই তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এক্ষুনি আসছি মা। শীতল সঙ্গে সঙ্গে দুই বাচ্চাকে নতুন জামা কাপড় পরিয়ে বাইরে ডেকে নিয়ে আসে। ওই দুটো বাচ্চাকে নতুন জামা কাপড় পরা অবস্থায় দেখে নীলম কেমন যেন হকচকিয়ে যায়। আরে শীতল, তুই ওদের এটা কি জামা পরিয়ে দিলি? আমি যে জামাগুলো দিলাম সেটা পরালি না কেন? বাচ্চাদের ওই জামাগুলো পছন্দ হয়নি দিদি, তাই নতুন জামা কিনে দিয়েছি। পুজোর পরে তুমি ওই জামাগুলো ফেরত নিয়ে নিও, আমার বাচ্চারা ওটা পরবে না। শীতলের কথা শুনে নীলম বুঝতে পারে যে শীতল ওদের সব কথা শুনতে পেয়েছে, আর তাই নীলম লজ্জা পেয়ে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নেয়। কিন্তু তাও সে এখনো শুধরায় না, বরং উল্টে সে শীতলকে খারাপ দেখানোর প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে। কিছুদিন পরে সে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে যায়। নীলম প্রচণ্ড সাজগোজ করে সোনার দামি গয়না পরে সুন্দর শাড়ি পরে ওখানে যায়, কিন্তু শীতল নিজের একটা পুরনো শাড়ি এবং অল্প কিছু গয়না পরে ওখানে যায়। আরে নীলম, তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে, আর তোর শাড়িটাও কি সুন্দর দেখতে। আর এই সোনার হারটা তোকে যা দারুণ মানিয়েছে কি বলবো। ধন্যবাদ মামি, এই হারটা দিনেশ আমায় অ্যানিভার্সারিতে গিফট করেছিল। ও তো আমাকে প্রত্যেক বছরই কিছু না কিছু দেয়। সে তো খুব ভালো কথা মা, কিন্তু শীতল বৌমা, তুই এটা কি পরে এসেছিস? আমি তো তোর দিওয়ালির ফটোতেও দেখেছিলাম, তখনও তুই এই শাড়িটাই পরেছিলি না? অন্তত বিয়ে বাড়িতে তো একটা ভালো শাড়ি পরে আসতিস। আসলে মামি, আরে মামি, তুমি তো জানোই যতীনদা আর কত টাকা রোজগার করে বলো। বেচারি যদি প্রত্যেক অনুষ্ঠানে নতুন শাড়ি নেয় তাহলে যতীনদাকে তো লোন নিতে হবে।
ব্যাস অনেক হয়েছে দিদি। হ্যাঁ, যতীনের স্যালারি দিনেশদার থেকে অনেক কম, কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা সবাই রাস্তার ভিখারি। আমার অভ্যেস নেই তোমার মতো ফালতু খরচ করার, নয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমিও নতুন নতুন শাড়ি পরে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমি তোমার মতো সবকিছু নিয়ে শো অফ করতে চাই না। তাছাড়া শো অফ ছাড়া তুমি আর কিছু করতে পারো নাকি? তোর এত সাহস, তুই আমার সাথে এইভাবে উঁচু গলায় কথা বলিস? 2 টাকার মুরত নেই আর আমার সাথে ঝগড়া করতে এসেছো? আরে তোর বর 6 মাসে যে টাকা রোজগার করে না, সেটা তো আমার বর দিনেশ 1 মাসেই করে ফেলে। এসেছে আমার সাথে বড় বড় কথা বলতে। ব্যাস এবার চুপ করো দিদি। যতীনের এর থেকে বেশি অপমান আমি আর সহ্য করতে পারবো না। আরে কিসের অপমান? ওর যদি কোনো সম্মান থাকে তবে তো অপমান করব। বউকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা তো নেই, এসেছে সম্মান দেখাতে। নীলম তার সব আত্মীয়দের সামনে যতীনকে খুবই নিচু দেখানোর চেষ্টা করে, আর তাই শীতলের ওর উপর প্রচণ্ড রাগ হতে থাকে, আর ও সবার সামনে নীলমকে একটা কষিয়ে চড় মারে। যদি আজকের পর যতীনের ব্যাপারে তুমি একটাও খারাপ কথা বলো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নীলম তখন তো চুপচাপ ওই জায়গা ছেড়ে চলে যায়, কিন্তু বাড়ি ফেরার পরে বিশাল ঝামেলা ঝঞ্ঝাট করে। আজ ওই ভিখারি সবার সামনে আমাকে চড় মেরেছে। আমি আর একটা দিনও একই ছাদের নিচে ওর সাথে এই বাড়িতে থাকবো না। কাল সকাল হলেই বাড়ি ভাগ করা হবে, নয়তো আমি দেখে নেব। নীলম পরের দিনই নিজেদের ঘরটা ভাগাভাগি করে নেয়, কিন্তু নিজেদের ঘর ভাগাভাগি করার পর নিজের শাশুড়িকেও নিজের কাছে রাখে না। উল্টোদিকে শীতল নিজের শাশুড়ির খেয়াল নিজেই রাখে। আস্তে আস্তে নীলমের নিজের টাকার প্রতি প্রচুর দম্ভ হয়। যেমন কথায় আছে না, যত বেশি উড়বে ততই জোরে মাটিতে পড়বে। নীলমের সঙ্গেও সেই জিনিসটাই আস্তে আস্তে হতে যাচ্ছিল। আমাদের সবকিছু চলে গেছে নীলম, সব শেষ হয়ে গেছে। কি হলো আমাকে একটু ঠিক করে বলো। আমি একটা লোকের কাজ করানোর জন্য তার থেকে ঘুষ নিচ্ছিলাম, কিন্তু সেই লোকটা একটা বহুত বড় অফিসার ছিল। ও আমাকে পরীক্ষা করার জন্য এসেছিল। ও আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমার অ্যাকাউন্টে পিএফ এর যা টাকা ছিল সব নিয়ে নিয়েছে। এবার আমাদের কাছে আর কিছু নেই। ও আমার উপরে লোক ঠকানোর কেস দিয়েছে। আমি যদি এই কেসটা না লড়ি তাহলে আমায় জেলে দিয়ে দেবে। দিনেশ নিজের কেসটা লড়ার জন্য একটা উকিলের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু উকিলের ফিজ এতটাই বেশি ছিল যে সেটা দিতেও দিনেশ সক্ষম হয়ে গেছিল। এখন ওর কাছে একটাই উপায় ছিল, নীলমের গয়নাগুলো বিক্রি করে দেওয়া। আমাকে ক্ষমা করে দাও নীলম, আজকে আমার জন্য তোমার সব গয়না বিক্রি করতে হচ্ছে। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। যা হওয়ার তা হয়ে গেছে দিনেশ, তুমি এখন এই গয়নাগুলো বেচে দাও। দিনেশ নীলমের সব গয়না বেচে উকিলকে হায়ার করে, কিন্তু ও কেসের মধ্যে এতটাই বাজেভাবে জড়িয়ে পড়ে যে তাকে নিজের ঘরটাও পর্যন্ত বিক্রি করে দিতে হয়। ও যাই হোক করে নিজের কেসটা লড়ে জিতে তো যায়, কিন্তু নিজের বউ বাচ্চাকে নিয়ে থাকার মতো জায়গা আর থাকে না। আর উল্টো দিকে যতীন শেয়ার মার্কেটে পয়সা লাগিয়ে খুব ভালো ইনভেস্টমেন্টের জন্য টাকা তুলে নেয়। যখন দিনেশের ব্যাপারে যতীন জানতে পারে, তখন ও সবাইকে বাড়িতে নিয়ে চলে আসে ওর। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আমার টাকার ঔদ্ধত্যের জন্য তোকে সব সময় ছোট দেখিয়েছি, কিন্তু ঈশ্বর আমাকে আজ বেশ ভালোভাবে শিক্ষা দিয়েছে। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও শীতল। আমি তোমার নিজের বোন হয়েও সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সব সময় সবার কাছে তোমায় নিচু দেখিয়েছি, তাই আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ওরা নিজেদের বড় মনের পরিচয় দিয়ে ওদেরকে ক্ষমা করে দেয়। যতীন তার শেয়ার মার্কেটে লাভ করা টাকাগুলো দিয়ে দিনেশকে আবার তার ঘরটা ফিরিয়ে দেয়। দুই ভাই ঘরের মাঝখানে যে ভাগ হওয়ার দেওয়ালটা ছিল সেটা সরিয়ে দেয়। তারপর একসাথে সবাই মিলে আনন্দে জীবন কাটাতে থাকে।